পাল্টাপাল্টি হুমকিতে ইরান ইসরায়েল বাড়ছে উত্তেজনা, পারমাণবিক স্থাপনায় হামলার পক্ষে ট্রাম্প। যুদ্ধ ছড়ালে প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে, বলছেন বিশ্লেষক। মার্কিন নির্বাচনী প্রচারণায় কথার লড়াই, নির্বাচন সুষ্ঠু হলেও সহিংসতা করতে পারেন ট্রাম্প, শঙ্কা ডেমোক্রেট শিবিরের। ভারতের মেঘালয়ে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যায় 10 জনের মৃত্যু, উত্তরপ্রদেশে পানিবন্দী হাজারো মানুষ। ভূমিধসে বিপর্যস্ত বসনিয়ায় মৃতের সংখ্যা বেড়ে 19, নিখোঁজ অনেকে। এবং 3 দিন পরই শারদীয় দুর্গোৎসব, পশ্চিমবঙ্গের কলকাতায় নানা আয়োজন। বাংলাদেশ ভারত সম্পর্ক সহ বৈচিত্র্যময় পূজার থিমে সাজছে মণ্ডপ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। আন্তর্জাতিক সময়ের শুরুতেই দেশের খবর। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে অংশগ্রহণ শেষে যমুনার সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি সেখানে। প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার সহ তাদেরকে ভুয়া নির্বাচন, ব্যর্থ নির্বাচন, একটা পক্ষপাত দুষ্ট নির্বাচন করার অভিযোগে তাদেরকে আইনের আওতায় আনার কথা বলেছি। আমরা বিচারপতি খায়রুল হক, যিনি আমরা মনে করি যে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য মূল হোতা, যিনি তত্ত্বাবধায়ক সরকার আইন বাতিল করার মূল নায়ক ছিলেন, তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে। আমরা লক্ষ্য করেছি যে প্রশাসন থেকে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে এই প্রায় 2 মাস হতে চলেছে, আগামী 8 তারিখে 2 মাস হবে, এখন পর্যন্ত গত সরকারের আমলে অর্থাৎ ফ্যাসিস্ট সরকারের আমলে যারা তাদের দোসর হয়ে কাজ করেছে, তাদেরকে সহায়তা করেছে এই লুটপাট, অনাচার, অত্যাচার, মানুষের উপরে নির্যাতন, গুম খুনের ব্যাপারে, গণহত্যার ব্যাপারে, তাদের অনেকেই, বেশিরভাগই এখনও পর্যন্ত বহাল তবিয়তে তার স্ব জায়গায় বহাল আছে। এদেরকে অবিলম্বে তাদেরকে সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিদেরকে এখানে আনার কথা আমরা বলেছি। আমরা বলেছি যে আপনার জেলা প্রশাসকের ব্যাপারে আপনারা লিখেছেন পত্রপত্রিকাগুলিতে লেখালেখি হয়েছে, সেই 59 জন জেলা প্রশাসকের মধ্যে কী করে সেটা নিয়োগ করা হলো সেটা সম্পর্কে আমরা জানতে চেয়েছি। একই সঙ্গে তারা যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদেরকে নিয়োগ বাতিল করে দেওয়ার জন্য আমরা বলেছি। আমরা নতুন ফিটলিস্ট করার কথা বলেছি যোগ্য ব্যক্তিদের দিয়ে। আমরা চুক্তিভিত্তিক কিছু নিয়োগ বাতিল করার জন্য আমরা প্রস্তাব দিয়েছি। আমরা বিশেষ করে এই অন্তর্বর্তী সরকারের মধ্যেও 2-1 জন আছেন যারা অন্তর্বর্তী সরকার এবং আপনার যে গণঅভ্যুত্থানের বিপ্লবের যে মূল স্পিরিট সেটাকে ব্যাহত করছে, তাদেরকে সরানোর কথা বলে এসেছি। আর আমরা যারা পদোন্নতি বঞ্চিত হয়েছে সরকারি কর্মকর্তা 15 বছর ধরে, তাদেরকে ভূতাপেক্ষ পদোন্নতি নিশ্চিত করার কথা আমরা বলে এসেছি। এই ছিল আমাদের আপনার মোটামুটি আপনার বক্তব্য, পয়েন্ট ভিত্তিক, হ্যাঁ। এবং আপনার বিচার বিভাগের ব্যাপারে আমরা খুব পরিষ্কার করে যেটা বলেছি সেটা হচ্ছে যে এই বিচার বিভাগে হাইকোর্ট বিভাগ, যেটা এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি, এবং হাইকোর্ট বিভাগের বেশিরভাগ নিয়োগই ছিল কিন্তু আপনার দলীয় ভিত্তিতে, এবং প্রায় 30 জন বিচারককে বহাল তবিয়তে তারা কাজ করছে এখনও। এদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কথা বলেছি। এই কিছু দলকানা বিচারক যারা আছেন তাদেরকে অপসারণ করার কথা বলেছি। আর অতি দ্রুত আমরা পিপিজিপি নতুন নিয়োগ করার কথা বলেছি। আরেকটা আমরা লক্ষ্য করেছি যে যাদেরকে অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে, হয়তো বা আপনার দুর্নীতি অথবা হত্যা, এইসব সুনির্দিষ্ট মামলায় যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে আপনার জামিন দেওয়া হচ্ছে। এটা অত্যন্ত উদ্বেগজনক বিষয়টা আমরা দেখার জন্য বলেছি। আমরা 2007 সাল থেকে 24 সাল পর্যন্ত 5ই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা, গায়েবী, ভুয়া, সাজানো, রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত মামলাগুলোকে প্রত্যাহারের জন্য আমরা নীতিগত সিদ্ধান্ত ঘোষণা ও প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার
কিছু আমলা, কিছু আপনার পুলিশ কর্মকর্তা, কিছু শুনতে পাই কিছু আপনার বিভিন্ন মন্ত্রণালয়ের লোকজনেরা এবং আপনার মন্ত্রীরা তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। কিভাবে পালাচ্ছে, কার সহযোগিতায় পালাচ্ছে, সে বিষয়গুলো আমরা দেখার জন্য বলেছি। আর একটা বিষয় আমরা জোর দিয়ে বলেছি যে আজকে পতিত ফ্যাসিবাদী প্রধান শেখ হাসিনা ভারতে আসে, ভারতের থেকে তাকে কেন্দ্র করে তার মাধ্যমে যে সমস্ত ক্যাম্পেইন চলছে, প্রচারণা চলছে, যে অপপ্রচার চলছে, সেই বিষয়গুলো হতে পারছে এই জন্য যে সে ভারতে আসে। এই বিষয়টাকে ভারতের সরকারের সঙ্গে আলোচনা করার জন্য এবং তাকে ওই অবস্থা থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করেছি। তারা ভারত সরকারের সঙ্গে নিয়ে কথা বলছে। সেই সঙ্গে পার্বত্য চট্টগ্রামে যে ধরনের অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে সেটাও আমরা কিন্তু আপনার বলেছি যে পার্বত্য চট্টগ্রামের ব্যাপারটাকে আরও গভীরভাবে দেখে সেখানে কারা এই ঘটনাগুলোর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কথা বলেছি। আরেকটি কথা আমি বলি যে আপনার গুম খুনের সঙ্গে যারা জড়িত তারা এখনও ধরাছোঁয়ার বাইরে, তাদেরকে খুব কম, একমাত্র জিয়াউল হাসান ছাড়া আর কাউকেই ধরা হয়নি। আমরা মনে করি যে অবিলম্বে দাবি জানিয়েছি যে অবিলম্বে তাদের সঙ্গে চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। যমুনার সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ইরান ইসরায়েলের সংঘাতের জেরে বাড়ছে আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি। এরই মধ্যে ইরানের জ্বালানি স্থাপনায় হামলার হুমকি দিয়েছে তেল আবিব। তেহরানও ইসরায়েলের গ্যাস ক্ষেত্র গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়লে বিঘ্নিত হবে জ্বালানি সরবরাহ ব্যবস্থা, ভেঙে পড়তে পারে পণ্য সরবরাহ ব্যবস্থাও, যেটির বিরূপ প্রভাব পড়তে পারে বিশ্ব অর্থনীতিতে। ইরান ইসরায়েল উত্তেজনার জেরে অস্থির আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজার। প্রতিদিনই বাড়ছে তেলের দাম। এরই মধ্যে একে অপরের জ্বালানি স্থাপনায় হামলার পাল্টাপাল্টি হুমকি দিয়েছে তেহরান ও তেল আবিব। বিশেষজ্ঞরা বলছেন, ইরান ও ইসরায়েলের সর্বাত্মক হামলা শুরু হলে আন্তর্জাতিক যুদ্ধে রূপ নিতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে জ্বালানি সরবরাহ ব্যবস্থায়। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান বলছে, পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও বিশ্বের অন্যতম প্রধান তেল উৎপাদক ইরান দৈনিক প্রায় 3 মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ করে। কাজেই পারস্য উপসাগরের খার্গ দ্বীপের মতো রফতানি টার্মিনাল সহ ইরানের তেল স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা করলে সেক্ষেত্রে বৈশ্বিক সরবরাহের 3% ঝুঁকির মুখে পড়তে পারে। এই রফতানি টার্মিনাল দিয়ে বিশ্বের 7ম বৃহত্তম এই তেল রফতানিকারক চীন সহ অন্যান্য এশিয়ার দেশগুলোয় তেল সরবরাহ করে থাকে, যার অর্ধেকই যায় চীনে। অবশ্য সরবরাহ ব্যাহত হলে চীন রাশিয়া থেকে তেল আমদানির দিকে নজর দিতে পারে। তবে উত্তেজনা বাড়লে ইরান থেকে তেল সরবরাহ বাধাগ্রস্ত হলে দাম দিন শেষে বাড়তির দিকে থাকবে। এমন পরিস্থিতিতে বড় ভূমিকায় আবির্ভাব হবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদক সৌদি আরব। ইরানের শূন্যস্থান পূরণে দেশটি তেলের উৎপাদন কমাবে না বাড়াবে তা নিয়ে প্রশ্ন থেকে যায়। কেবল ইরানের তেল উৎপাদন বাধার মুখে পড়াই এক্ষেত্রে শঙ্কার কারণ নয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়লে ব্যাঘাত ঘটবে বিশ্বের জ্বালানি তেল সরবরাহও। সমুদ্রপথে বৈশ্বিক জ্বালানি তেল পরিবহনের প্রায় 1/3 হয় হরমুজ প্রণালী দিয়ে। অপেক্ষাকৃত সংকীর্ণ এই চ্যানেলে জাহাজ চলাচল বাধার মুখে পড়লে তেলের পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহে ব্যাঘাত ঘটবে। এই পথ দিয়ে সরবরাহ করা তেল গ্যাসের উপরই সবচেয়ে বেশি নির্ভর করে এশিয়ার দেশগুলো। যুদ্ধের ডামাডোলে মধ্যপ্রাচ্য থেকে তেল গ্যাস রফতানি বাধার মুখে পড়লে বিশ্ববাজারে তেলের দামে প্রভাব পড়বে। জ্বালানি তেলের দাম বাড়লে খাবারের দাম থেকে শুরু করে গাড়ির পেট্রোল পর্যন্ত সবকিছুর দাম বাড়বে। আর গ্যাসের সরবরাহ বাধার মুখে পড়লে দেশে দেশে দেখা দিতে পারে উচ্চ মূল্যস্ফীতি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। এদিকে ইসরায়েলকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পরামর্শ দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের এক নির্বাচনী প্রচারণায় দেশটির প্রতি এই আহ্বান জানান তিনি। বলেন, ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েলের উচিত সবার আগে পরমাণু স্থাপনায় আগ্রাসন চালানো। এটি হবে তেল আবিবের প্রতিশোধ। এর আগে গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রশ্ন করা হয়েছিল, প্রতিশোধ নিতে গিয়ে ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে চায় তাতে তিনি সমর্থন দেবেন কিনা। জবাবে সরাসরি না বলেছিলেন ডেমোক্রেট এই নেতা।
পাল্টাপাল্টি অভিযোগে সরগরম মার্কিন নির্বাচনের প্রচারণা। এবার কর্মসংস্থান সৃষ্টিতে ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যর্থ প্রেসিডেন্ট আখ্যা দিলেন কমলা হ্যারিস। অন্যদিকে হারিকেন হেলেনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাইডেন প্রশাসন পর্যাপ্ত সহযোগিতা করেনি বলে পাল্টা অভিযোগ ট্রাম্পের। আর বাইডেন বলেছেন, নির্বাচন সুষ্ঠু হলেও ট্রাম্প পরাজয় মানবেন কিনা তা নিয়ে তিনি সন্দিহান। শঙ্কা প্রকাশ করেছেন ক্যাপিটল হিলের মতো দাঙ্গার। মার্কিন নির্বাচনের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে ব্যস্ততা বেড়েছে ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের প্রচারণায়। ভোটারদের কাছে টানতে একে অপরকে ঘায়েলের পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বিশেষ নজর দিচ্ছেন দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোয়। শুক্রবার মিশিগানে একটি নির্বাচনী প্রচারণায় যোগ দিয়ে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে এক হাত নেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ট্রাম্পকে ইতিহাসের সবচেয়ে ব্যর্থ প্রেসিডেন্ট বলে মন্তব্য করেন ডেমোক্র্যাট প্রার্থী। বলেন, নির্বাচনের আগে ট্রাম্প উৎপাদন খাতে কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি দিলেও তা পূরণ করতে পারেননি তিনি। বরং তার শাসনামলে 2 লাখ মানুষ চাকরি হারিয়েছেন, যার মধ্যে 1 লাখই মিশিগানে। এমনকি গাড়ি শিল্পেও তার অতীত ইতিহাস তেমন একটা ভালো নয় বলেও অভিযোগ করেন কমলা। Donald Trump makes big promises and he always fails to deliver. He said he was the only one who could bring back America's manufacturing jobs. Remember that? And then America lost nearly 200,000 manufacturing jobs when he was president. এদিকে আগামী প্রেসিডেন্ট নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বিশ্বাস করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ট্রাম্পের কারণে তা শান্তিপূর্ণ হবে কিনা তা নিয়ে চিন্তিত তিনি। কমলা হ্যারিস নির্বাচনে জয়ী হলে ট্রাম্প ও রিপাবলিকান দলের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী তা মেনে নেবেন কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন বাইডেন। গেল নির্বাচনে ট্রাম্প হেরে যাওয়ার পর তার সমর্থকরা ক্যাপিটল হিলে যে তাণ্ডব চালায় তার পুনরাবৃত্তি হতে পারে বলে আশঙ্কা তার। Were very dangerous. If you notice, I noticed that the vice presidential Republican candidate did not say he'd accept the outcome of the election. অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প হারিকেন হেলেন মোকাবিলায় হোয়াইট হাউস ঠিকভাবে দায়িত্ব পালন করেনি বলে অভিযোগ তুলেছেন। বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য পর্যাপ্ত ব্যয় করছে না বাইডেন প্রশাসন। হারিকেনের প্রভাবে ক্ষয়ক্ষতি ঠেকাতে বর্তমান প্রেসিডেন্ট যথাযথ ব্যবস্থা নেননি বলেও সমালোচনা করেন তিনি। এদিকে আগামীর প্রেসিডেন্ট কে হবেন তা নিয়ে ভোটারদের মধ্যে চলছে তুমুল জল্পনা কল্পনা। কারো মতে কমলাই পারেন হোয়াইট হাউসে বিচক্ষণতা ফেরাতে, আবার কারো কাছে ট্রাম্পই যোগ্য পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে। I want to see a woman president. I want to see an example of a leader in a position of power. But I'm hoping Trump wins because of the economy. That's my whole reason for voting is the economy. Can't say I like him as an individual, but I like his policies. বিভিন্ন জনমত জরিপেও হাড্ডাহাড্ডি অবস্থানে রয়েছেন ট্রাম্প ও কমলা। তাই 5 নভেম্বরের নির্বাচন নিয়ে আগেই কোনো শক্ত পূর্বাভাস দিতে পারছেন না অনেকেই। অন্তরা সেন, সময় সংবাদ। ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যার কবলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়। দেখা দিয়েছে ভূমিধস। এতে এখন পর্যন্ত 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উত্তরপ্রদেশেও বন্যায় পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার বাসিন্দা। প্রতিবেশী নেপালেও বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 236 জনে। ভয়াবহ বন্যায় ইউরোপের দেশ বসনিয়ায় মারা গেছেন অন্তত 16 জন। 2 দিনের টানা বৃষ্টিতে আকস্মিক বন্যার কবলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়। পাহাড়ি ঢল আর বৃষ্টিতে প্রাণহানির পাশাপাশি ডুবে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, তলিয়ে আছে বিস্তীর্ণ এলাকা। ব্রিজ ধসে পড়ায় 2 জেলায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। দুর্যোগ মোকাবেলায় স্থানীয় প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ত্রাণ সহায়তার পাশাপাশি খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। বন্যায় আটকে পড়াদের উদ্ধারে কাজ শুরু করেছে রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। মেঘালয়ের পাশাপাশি প্রতিবেশী আসামের কিছু এলাকায়ও দেখা দিয়েছে বন্যা। অন্যদিকে ভারতের উত্তরপ্রদেশের বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। এখনও পানিবন্দী হাজার হাজার বাসিন্দা। বন্যার্তদের নিরাপদে আশ্রয়ে সরিয়ে নিতে চলছে উদ্ধার কাজ। ডুবে আছে ফসলি জমি।
ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিধ্বস্ত নেপালে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। এতে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। পানি কিছুটা নেমে গেলেও দুর্ভোগের শেষ হচ্ছে না বাসিন্দাদের। বন্যার ফলে ব্যাপক ক্ষতির শিকার হওয়া দেশটির বিভিন্ন অঞ্চলের রাস্তাঘাট মেরামতের ব্যাপারে পরিকল্পনা চলছে। এতে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হবে বলে জানিয়েছে নেপাল সরকার। ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে বসনিয়ার রাস্তাঘাট ও বাড়িঘর, বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। প্রাণহানির পাশাপাশি এখনও নিখোঁজ রয়েছেন বহু মানুষ। উদ্ধার কাজে সহায়তার প্রস্তাব দিয়েছে বসনিয়ার পার্শ্ববর্তী দেশ ক্রোয়েশিয়া ও সার্বিয়া। নিম্নচাপ 11 এর প্রভাবে মেক্সিকোর দক্ষিণ উপকূলীয় অঞ্চলে দেখা দিয়েছে ভারী বৃষ্টিপাত। বিভিন্ন স্থান তলিয়ে গেছে পানিতে। স্থানীয় বাসিন্দারা বলছেন, অতিবৃষ্টিতে নদীর তীরের ভাঙনের কারণে বিভিন্ন এলাকায় বন্যার কবলে পড়েছে। এরই মধ্যে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে প্রশাসন। সেই সঙ্গে মেক্সিকোর দক্ষিণাঞ্চলে ভূমিধসের পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। পশ্চিমবঙ্গের বিভিন্ন মণ্ডপে চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি। শহরের একটি বারোয়ারি পূজার থিমে তুলে ধরা হয়েছে বাংলাদেশ ভারত সম্পর্কের নানা দিক। গুরুত্ব পেয়েছে পরিবেশ রক্ষার বিষয়টিও। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। দক্ষিণ কলকাতার হরিদেবপুরে এবারের পূজার থিম বাংলাদেশ ভারত সম্পর্ক। আর এই সম্পর্কের কথা বললেই উঠে আসবে 1971 সাল। দুই দেশের সীমান্ত, কাঁটাতারের বেড়া কিংবা ঘটিদের মোহনবাগান অথবা বাঙালদের ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। আসবে নদী, ক্ষেত, মাছ, নির্লিপ্ত প্রকৃতির কথা। আর এই মণ্ডপে প্রবেশ করলেই মনে হয় এক ফ্রেমে বাঁধানো রয়েছে প্রতিবেশী দুই দেশ। আমরা তো সবাই বাঙালি, বাংলাদেশে যারা আছে তারাও বাঙালি, আমরা এখানে যারা আছি কিন্তু সবাই বাঙালি। তা আমরা চাইছি এই একটা থিমের মাধ্যমে, এপার বাংলা ও বাংলা, এই থিমটা যেটা আমরা করছি এর মাধ্যমে আমরা সবাইকে একত্র করতে চাই। আমরা সবাই এক, এই মেসেজটা আমরা দিতে চাই। গোটা বিশ্বে এখন সবচেয়ে আলোচিত বিষয় বিশ্ব উষ্ণায়ন। আর এর জন্য দায়ী নগরায়নের জন্য গাছ কেটে সবুজ ধ্বংস করা। দক্ষিণ কলকাতার লালাবাগানের এবারের পূজার থিম সবুজ বাঁচাও। দশভুজা দেবী দুর্গা থেকে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সবাইকেই বসানো হয়েছে সবুজ পৃথিবীর ওপর। গাছ দিয়ে মণ্ডপ সাজানোর মধ্য দিয়ে বার্তা দেওয়া হয়েছে পরিবেশ রক্ষার। সমাজে যেভাবে পরিবেশ দূষণ হচ্ছে, যেভাবে গরম বাড়ছে, যেভাবে গাছপালা নষ্ট হচ্ছে, যেভাবে প্রমোটিং হচ্ছে, আদার সবই আপনারা বুঝতে পারছেন। সেই জায়গায় দাঁড়িয়ে অক্সিজেনের যেভাবে অভাব হয়ে পড়ছে, তার জন্য উনি বলছে আমাদের ক্লাবের তরফ থেকে যদি এই বার্তাটা সারা সমাজের কাছে পৌঁছে দেওয়া হয়, ঠিক আছে, এই কনসেপ্টটা আমাদের জন্য মানে খুব আইডিয়াল। কলকাতায় টানা রিকশার প্রথম চাকা খুঁড়তে শুরু করে 1890 সালে। 2000 সালের পর থেকে ধীরে ধীরে বিলুপ্ত হতে শুরু করে এই যানবাহন। গড়িয়াহাটের হিন্দুস্তান পার্কে এবার জায়গা পেয়েছে কলকাতার ঐতিহাসিক এই স্মারক। টানা রিকশাকে থিম করে নজর কাটছে দর্শনার্থীদের। একটা কালচারাল আমাদের যে রিকশা কত ইম্পর্টেন্ট জিনিস, ওটা দেখানো হচ্ছে। কলকাতায় এবার 3000 মণ্ডপে হবে দুর্গাপূজা। তবে থিম, আলো কিংবা ভিড়, সব ক্ষেত্রেই উত্তর কলকাতার চেয়ে বরাবরই আলোচনায় থাকতে চায় দক্ষিণের পূজা মণ্ডপগুলো। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। Kai Aluminium. Better is now the best. 9 বছর পর পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের কোনো পররাষ্ট্রমন্ত্রী। সাংহাই সহযোগিতা সংস্থা এসসিও সম্মেলনে যোগ দিতে চলতি মাসে ইসলামাবাদ যাবেন এস জয়শঙ্কর। তবে পাকিস্তানের কারোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন না। যদিও জয়শঙ্করের এই সফরের মাধ্যমে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের বরফ গলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। উপমহাদেশের দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের সম্পর্ক বরাবরই বৈরী। তবে এই সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে 2019 সালের ফেব্রুয়ারিতে ভারতের কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় সেনা সদস্যদের বহনকারী একটি গাড়িতে সন্ত্রাসী হামলার পর ওই ঘটনায় 40 জন সেনা প্রাণ হারান। ওই হামলার জন্য পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠীকে দায়ী করে নয়াদিল্লি। এরপর থেকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। তবে এবার হয়তো দুই দেশের সম্পর্কের বরফ গলছে। পাকিস্তান যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও সম্মেলনে যোগ দিতে চলতি মাসেই এ সফরে যাবেন তিনি। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। তবে জয়শঙ্কর কেবল সম্মেলনে যোগ দেবেন, পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় কোনো বৈঠক করবেন না।
people who want to leave the country, they have that option. এদিন এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, সার্ক শীর্ষ সম্মেলন ফের চালু করার বিষয়ে ভারত এখনো আগ্রহী নয়। এর কারণ পাকিস্তানের আচরণ। তবে ভারত চায় যে আঞ্চলিক সহযোগিতা ও সংযোগ প্রসারিত হোক। এ কাজে বাধা তৈরি করছে পাকিস্তানের আচরণ। এর আগে গত বছর ভারতে এসসিও পররাষ্ট্রমন্ত্রীদের একই রকম একটি বৈঠকে অংশ নিয়েছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি ছিলেন 2011 সালের পর ভারত সফর করা প্রথম কোনো ঊর্ধ্বতন পাকিস্তানি রাজনীতিবিদ। তার সেই সফরের পর এবার জয়শঙ্কর পাকিস্তানে যাচ্ছেন। এর আগে সবশেষ 2015 সালে পাকিস্তান সফর করেন ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতায় বড় ভূমিকা আছে এসসিওর। মধ্য এশিয়ায় অর্থনৈতিক ও নিরাপত্তার বিষয়গুলো নিয়ে এই ফোরামে আলোচনা হয়। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। মালদ্বীপে বেড়েছে বাংলাদেশি পর্যটকের সংখ্যা। দেশটির মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশনস কর্পোরেশনের তথ্য মতে অন্যান্য দেশের পর্যটকের চেয়ে বাংলাদেশিদের সংখ্যা বেড়েছে 29%। সহজে ভিসা পাওয়ার ফলেই দ্বীপ রাষ্ট্রটিতে বাংলাদেশি পর্যটকের সংখ্যা বেড়েছে বলে মনে করছেন দেশটির পর্যটন সংশ্লিষ্টরা। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে রিপোর্ট। বিশ্বের জনপ্রিয় পর্যটন কেন্দ্রিক দেশগুলোর মধ্যে অন্যতম মালদ্বীপ। 1200টি দ্বীপ এবং 26টি প্রবাল দ্বীপ দিয়ে গঠিত দেশটির অপরূপ সৌন্দর্য মুগ্ধ করে পর্যটকদের। বিশ্বের নামকরা তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ প্রতি বছর দেশটিতে ভ্রমণ করেন অসংখ্য পর্যটক। বর্তমানে বাংলাদেশি পর্যটকদের কাছেও স্বপ্নের সেরা গন্তব্য হয়ে উঠেছে মালদ্বীপ। প্রতিদিনই বাংলাদেশি পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে পর্যটন স্পটগুলো। মালদ্বীপের মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশনস কর্পোরেশনের তথ্য বলছে, গতবারের তুলনায় চলতি বছর বাংলাদেশি পর্যটকের সংখ্যা 29% বেড়েছে। মানে যাকেই বলতেছি সবকিছু কোথায় গেলে ভালো হবে, এখানকার যে লোকাল কারেন্সি কোথায় করলে বেশি পাবো, সবকিছুই আর কি। প্রকৃতির যে সৌন্দর্য, এটা আসলে মালদ্বীপে না আসলে বোঝা যাবে না। স্বচ্ছ পানি এবং মালদ্বীপের যে দ্বীপগুলা, এটা সত্যি অসাধারণ। এবং মালদ্বীপে যখন আমরা বোটে করে এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যাচ্ছি, আমরা মাঝখানে দেখতে পাচ্ছি ডলফিন সহ অনেক সুন্দর সুন্দর মাছ। সহজেই ভিসা পাওয়ার কারণেই মালদ্বীপে বাংলাদেশি পর্যটকের সংখ্যা বাড়ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বর্তমানে মালদ্বীপে পর্যটক আগমনের শীর্ষ 20টি দেশের মধ্যে বাংলাদেশি পর্যটকের অবস্থান 16তম। দিন দিন পর্যটকদের সংখ্যা বাড়ায়। এরই মধ্যে সমুদ্র সৈকত এবং ল্যান্ডস্কেপে বড় ধরনের পরিবর্তনের বিষয় জানিয়েছে মালদ্বীপ সরকার। সময় সংবাদ, মালদ্বীপ। দেখছেন আন্তর্জাতিক সময়। এক মাসের ব্যবধানে আবারও সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশি জিতে নিলেন বিগ টিকেট লটারি। গত মাসে 36 বাংলাদেশি 50 কোটি টাকা জিতলেও এবার 11 প্রবাসী জিতেছেন 65 কোটি টাকা। শিবলি আল সাদেকের রিপোর্ট। এক মাসের ব্যবধানে আবারও প্রবাসী বাংলাদেশিরা জিতে নিলেন সংযুক্ত আরব আমিরাতের বিগ টিকেট লটারি। গতবার যেখানে 36 প্রবাসী 15 মিলিয়ন দিরহাম জেতেন, সেখানে এবার 11 জন প্রবাসী জিতলেন 20 মিলিয়ন দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় 65 কোটি টাকা। এবারের লটারির টিকিটটি 11 জনের পক্ষে কেনেন আবুল মনসুর নামে এক প্রবাসী। তিনি বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফটিকছড়ি এলাকার বাসিন্দা। প্রতি বছরের ন্যায় এবারও আমরা বিগ টিকেট অংশগ্রহণ করি, যার ফলে গতকালকে আমি কাজে ছিলাম, বাবলু ভাই আমাকে ফোন করে বলে যে আমাদের লটারি বিজয়ী হয়েছি আমরা। আল্লাহর রহমতে আমরা চাই দেশের জন্য, আমাদের পরবর্তীতে যারা আছে, আমরা ভালো কাজ করার জন্য আমরা ইনশাআল্লাহ উদ্যোগ নিচ্ছি। বেশ কয়েক বছর ধরে বহুল আলোচিত আবুধাবির বিগ টিকেট অসংখ্য বাংলাদেশির ভাগ্য পরিবর্তন করে দিয়েছে। যারা দিনমজুর হিসেবে কাজ করতেন, তাদের অনেকেই এই লটারি জিতে রাতারাতি কোটিপতি বনে গেছেন। অনেকেই গড়ে তুলেছেন অসংখ্য প্রতিষ্ঠান, কর্মসংস্থানও হয়েছে প্রচুর বাংলাদেশির। জড়িতভাবে আমরা 20 জন, 10 জন, 11 জন, 15 জন এইভাবে 5-6 গ্রুপ বিগ টিকেট নিয়ে আসি। এর মধ্যে আজকে আলহামদুলিল্লাহ 2024-এর মধ্যে গত 3 তারিখে আমার বিগ টিকেট 20 মিলিয়ন ইনশাল্লাহ পাস পাইটা আমার নামে উঠছে। আমরা সাধারণ শ্রমিক, আমরা ইনশাল্লাহ ব্যবসা বাণিজ্য করবো, সাধারণ মানুষের গরিব ভাই বোনদের পাশে থাকবো। দেশে কিছু ব্যবসা বাণিজ্য করবো বা এখানে কিছু ব্যবসা বাণিজ্য করবো, আর দেশের সামাজিক কিছু কাজে আগে থেকেই আসি, সামাজিক কিছু কাজে আগে থেকেও আসি। ইনশাল্লাহ এখন আরো আগ্রহ আরো বেশি হবে।
লটারি বিজয়ী 11 জনের প্রত্যেকে দীর্ঘদিন ধরে প্রবাসে নিম্ন বেতনে চাকরি করেছেন। লটারিতে জেতা টাকা দিয়ে তারা এবার তাদের স্বপ্ন বুননে হাত দিবেন বলে জানিয়েছেন। পাশাপাশি মানব কল্যাণমূলক কাজে নিজেদের সম্পৃক্ত করার আশাবাদও ব্যক্ত করেছেন লটারি বিজয়ীরা। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। মার্কিন নির্বাচনী প্রচারণায় কথার লড়াই, নির্বাচন সুষ্ঠু হলেও সহিংসতা করতে পারেন ট্রাম্প, শঙ্কা ডেমোক্রেট শিবিরের। এবং ভারতের মেঘালয়ে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যায় 10 জনের মৃত্যু, উত্তরপ্রদেশে পানিবন্দী হাজারো মানুষ, ভূমিধসে বিপর্যস্ত বসনিয়ায় মৃতের সংখ্যা বেড়ে 19, নিখোঁজ অনেকে। এই ছিল আন্তর্জাতিক সময়ে, সঙ্গেই থাকুন সময়।